নমস্কার, আমি কল্লোল গুপ্ত। আজ আইনের আয়নায় আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায়। নতুন করে পরিচয় দেবার প্রয়োজন নেই। বহু মামলা উনি লড়েছেন এবং সফলের সঙ্গে জয়ী হয়েছেন। কিন্তু আজকের যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, যেটা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক, সাইবার ফ্রড। আমার সঙ্গে যেহেতু রাজদীপ ব্যানার্জি রয়েছেন, আমি রাজদীপবাবুর কাছে প্রথমে জিজ্ঞেস করব যে এই যে সাইবার ফ্রড যে জায়গায় পৌঁছচ্ছে, যে এর থেকে নিস্তার পাওয়ার উপায় কী? দেখুন, সাইবার ফ্রডের সবথেকে বড় জিনিস হচ্ছে সাইবার ফ্রড একটা বিষয় যেটা প্রতিনিয়ত তার একটা পরিবর্তন রয়েছে। যেমন ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের মতো করে সেটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা চলছে, বিভিন্ন এজেন্সি তাদেরকে আপডেটেড করছে। তেমনই কিন্তু বিভিন্ন টেকনোলজি আসছে, যে টেকনোলজিগুলো কিন্তু এই সাইবার ফ্রড যারা করেন, স্ক্যামস্টার, তাদের কাছে কিন্তু সেই টেকনোলজিগুলো একটা নতুন উপায় হয়ে উঠছে, যেগুলো দিয়ে তারা এই ফ্রডগুলোকে আরও ইমপ্লিমেন্ট করছেন। সুতরাং এটা একটা সবসময় চলা যুদ্ধ বলতে পারেন, যেটার মধ্যে যারা অপরাধী তারাও তাদের দিকটা দিয়ে চেষ্টা চালাচ্ছে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের মতো করে তারাও চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, তাদের যদি এই সাইবার ফ্রড কিভাবে হচ্ছে বা তার থেকে কতখানি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সেটা যদি আমরা নিজেরা অবলম্বন করি, তাহলে সেক্ষেত্রে সব থেকে বড় কাজটা হবে। কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরও একটা লিমিটেশন আছে এবং তার থেকে যদি আমরা নিজেদের সুরক্ষাটা যতখানি করতে পারবো ততখানি আমরা বেটার ফুটিংসে থাকবো। কিন্তু আমাদের যে সিম আমরা ব্যবহার করি, মানে তার যে অ্যালগরিদম, যে মেকানিজম, সেটা থেকে নাকি সহজেই নানান রকমভাবে ক্র্যাক করা যায়। দেখুন, আপনার দুভাবে দুটো জিনিস ভালনারেবল স্টেটে যেতে পারে। একটা হচ্ছে আপনি যে আপনার ওয়েব ডোমেন, যেটা আপনি আপনার যে ওয়েব ডোমেনের মধ্যে আপনি যখন যেখানে ঢুকছেন বা যেটা আপনি রিচ করছেন, যেটা অ্যাক্সেস করছেন, সেখানে আপনার একটা ভালনারেবিলিটি আছে। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনার ডিভাইস ভালনারেবল হতে পারে। যেখানে আপনার ইন্টারনেট অ্যাক্সেস আপনি কোনো জায়গায় থেকে করছেন, যদি আপনার ডিভাইস সেখানে কম্প্রোমাইজড হয়ে যায়, মানে আপনার ডিভাইসে যদি কেউ অ্যাক্সেস নিয়ে নেয়, কন্ট্রোল নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে আপনার ডিভাইসের মধ্যে থাকা তথ্য, যার মধ্যে আপনার সিম কার্ডের তথ্য, যার মধ্যে আপনার সিম কার্ডের যা টেকনিক্যাল ডিটেলস আছে সব কিছু, এই সমস্ত কিছুই সেক্ষেত্রে কম্প্রোমাইজড হয়ে যাবে। যে কারণে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাকবোন প্রোভাইডার, মানে যারা বিভিন্ন যেখান থেকে আপনার ইন্টারনেট বা ফোনের যারা কানেকশন প্রোভাইড করছেন, তারা এখন ই সিমের দিকে অনেকটাই জোর দিচ্ছেন, যেখানে ফিজিক্যাল সিম থাকবে না। যে ফিজিক্যাল সিম না থাকার জন্য সেখানে এর যে ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলো থাকছে সেটা অনেকটা কম থাকবে। কিন্তু এই যে সিম সোয়াপের ক্ষেত্রে অনেক ডাটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখুন, ডেটা কম্প্রোমাইজ হওয়ার সব থেকে প্রধান জিনিস, যখন আপনার ডিভাইস কম্প্রোমাইজড হচ্ছে, তার অনেকগুলো উপায় আছে। এবং এই ডিভাইস কম্প্রোমাইজ হওয়ার সব থেকে বড় যে বিষয়টা আমাদের মানে সাধারণ মানুষকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আননোন সোর্স থেকে আমরা যদি কোনো মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ, বিশেষ করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাই, বা আননোন সোর্স থেকে কোনো লিঙ্ক আমাদেরকে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ফরওয়ার্ড করা হয়, বা কোনো যদি টেলিমার্কেটিংয়ের জায়গা থেকে আমাকে কোনো আননোন কোনো মেটেরিয়াল আমাকে কিছু দেওয়া হয়, যেটাকে আমি কোনো কারণে আমি যদি সেটাকে ওপেন করি বা সেটাকে অ্যাক্সেস করি, তাহলে সেক্ষেত্রে আমার ডিভাইস কম্প্রোমাইজ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। যে কারণে আননোন সোর্স থেকে আসা কোনো তথ্য, কোনো রকম কোনো সম্প্রচারিত কোনো বিষয়বস্তু, সেটাকে যত কম অ্যাক্সেস করা যেতে পারে সেটাই সব থেকে ভালো, যাতে আমরা এই যেটাকে বলুন আমাদের ডিভাইস ক্লোনিং বলতে পারেন, সিম ক্লোনিং বলতে পারেন, টেকনিক্যালি অনেক বিষয় থাকে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এই যে সিম ক্লোনিংয়ের কথা বললেন আপনি, এবং আরেকটা জিনিস আপনার সঙ্গে আমি সহমত, যে ডার্ক ওয়েভে গিয়ে নানান রকম যে কাজগুলো হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতেও পাচ্ছি, যে সাইবার ফ্রডগুলো হচ্ছে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যে সার্ভিস প্রোভাইডার
এই সার্ভিস প্রোভাইডাররা অর্ধেকটাই তো কল সেন্টার দিয়ে কাজ করায়, সেখানে নানান রকম কি আপনার আমাদের যে সমস্ত সেগুলো কি লিকেজ হয় না? আমাদের ডিটেলস যাগুলো রয়েছে আমাদের সমস্ত কিছু, সেই ডিটেলিংগুলো তো লিকেজ হচ্ছে। দেখুন, আমাদের এই যে আমরা এখন একটা তথ্য নির্ভর যুগে বেঁচে আছি, কারণ এই ইনফরমেশনস বিভিন্ন ক্ষেত্রে অনেক ব্যাংকের কাছে ইনফরমেশনস আছে, আমাদের ব্যাংকের একটা ডেটাবেস আছে, আমাদের মোবাইল ফোন যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছে আমাদের ডেটাবেস আছে। এই যে কোনো ডেটাবেস যে কোনো সময় কম্প্রোমাইজ হতে পারে যে কোনো ব্যক্তির থেকে। আমি শুধু বলবো না যে এটা কোনো আমাদের যে মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার তারাই করবে, সেখান থেকেই হবে, এরম ব্যাপার না, ব্যাংকের থেকেও হতে পারে। যে কোনো ব্যক্তি যার কাছে এই ডেটাবেসের অ্যাক্সেস আছে, সে যদি কোনো করাপ্টেড কোনো লোকের সাথে, কোনো স্পিউরিয়াস কোনো অ্যাক্টিভিটিসের সাথে সে যুক্ত হয়, তাহলে সেই ডেটাবেসে যার অ্যাক্সেস আছে সেরকম অনেক জায়গা থেকেই দেখা যায় সেই ডেটাবেসগুলো লিক হয়। এই ডেটাবেস অনেকে যারা এই ফ্রডের সাথে যুক্ত, তারা এই ডেটাবেসগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে, যে অনেক মামলায় উঠে এসছে যে ডেটাবেস অনেকে প্রোভাইড করে। এরম অপরাধী আছে যারা বিভিন্ন সোর্স থেকে ডেটাবেস কালেক্ট করেন, ব্যাংক, তারপরে অন্যান্য যে কোনো ইনস্টিটিউট যেখানে পাবলিক ডেটাবেসকে রাখা হয়, পাবলিক ডেটাবেস নিয়ে কাজ হয়, সেইরকম জায়গা থেকে পাবলিক ডেটাবেস কালেক্ট করে তারা বিভিন্ন ফ্রডুলেন্ট এজেন্সিসের কাছে, স্পুরিয়াস যারা কাজ করে সেরকম এজেন্সিসের কাছে তারা এই ডেটাগুলোকে তুলে দেয়, এবং সেই ডেটাগুলোকে ইউজ করেই কিন্তু সব থেকে বেশি এই ফ্রড বা স্ক্যাম এগুলো হয়ে থাকে। ব্যাংক অ্যাকাউন্ট স্ক্যাম এই মুহূর্তে সবচেয়ে একটা প্রাসঙ্গিক। সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গা থেকে বেরোনোর জন্য কি নতুন কোনো আইন বা কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এই মুহূর্তে নেওয়া হয়েছে, আপনি জানেন? দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের স্ক্যাম তো মাল্টিপল লেয়ার্স আছে, তার মাল্টিপল ফোল্ডস অফ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রড আছে। যেমন বহু পুরনো একটা পদ্ধতি হচ্ছে ফিশিং। এই ফিশিং, তারপরে বিভিন্ন বিষয়ে অ্যালিওর করা, আপনার তথ্য নিয়ে সেই তথ্যগুলোকে নিয়ে এই ওটিপি শেয়ারিং বা এই ধরনের অনেক, মানে মূল জিনিস হচ্ছে ব্যাংক ফ্রডের ক্ষেত্রে যেটা মূল দেখা যায় সেটা হচ্ছে প্রলোভন। এটার একটা অদ্ভুত জিনিস বলি, ফ্রডের কিন্তু মূল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি যে মোডাস অপারেন্ডি, মানে যে প্রক্রিয়ায় করা হয়, সেটা হচ্ছে প্রলোভন। এই প্রলোভনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হয় এই যে শেয়ার মার্কেটের নাম করে, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার নাম করে, ভার্চুয়াল ডিম্যাট অ্যাকাউন্ট খোলার নাম করে, বা বিভিন্ন রকম এক্সটর্শন প্রসেসে, যার মধ্যে হানি ট্র্যাপ একটা অন্যতম বিষয়, এইগুলো করে ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্য নিয়ে এবং তার থেকে ওটিপি শেয়ার করানো, ভুল বুঝিয়ে শেয়ার করানো, তার মধ্যে প্রলোভন এবং অজ্ঞতা, এই দুটো খুব বেশি মাত্রায় কাজ করে। এই অজ্ঞতার জন্যই যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা কিন্তু বহু ক্ষেত্রে এই ধরনের ব্যাংক ফ্রডের ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা মানে গালিবল একটা সেগমেন্ট, যারা খুব বেশি পরিমাণে এই ফ্রডের ক্ষেত্রে তাদেরকে টার্গেট করা হয়। কারণ তারা যে নতুন মেকানিজম, যে এই ইমেল দিয়ে, বা আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করার আজকের যুগে দুটো পদ্ধতি। এখন তো চেকবুক বা সেই স্লিপ দিয়ে টাকা তোলার অনেকটাই কমে গেছে, এখন দুটো রাস্তা এসছে। একটা হচ্ছে আপনার ফোনের মাধ্যমে ব্যাংকিং হয়, সেখানে আপনার ফোন নাম্বার একটা বড় ভূমিকা নেয়, এবং আপনার নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে বা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনার ইমেল আইডি সেটা একটা বড় ভূমিকা নেয়। এই দুটো জায়গাকে কম্প্রোমাইজ করানোর ক্ষেত্রে ওটিপি বা এই ধরনের ইনফরমেশনসগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে, যেহেতু সিনিয়র সিটিজেনরা খুব একটা দড়ো হন না এই ফোন নাম্বার দিয়ে ওটিপি পাওয়া বা ইমেল আইডিকে অ্যাক্সেস করা, সেটাকে ব্যবহার করা, সুতরাং তাদেরকে গাইড করানোর নামে তাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রলোভন দেখিয়ে বা ভুল বুঝিয়ে তাদেরকে কিন্তু এইভাবে গাইড করে
এই পদ্ধতিতে ব্যাংক ফ্রড করার পদ্ধতি কিন্তু বহুল প্রচলিত, এবং সেক্ষেত্রে আমাদের যতখানি আমরা আমাদের নলেজ বেস বাড়বে, আমরা যতখানি আমাদের সিনিয়র সিটিজেনদের আমরা যতখানি অ্যাওয়্যার করতে পারবো, অ্যাওয়ারনেসটা বাড়বে, ততখানি এটা আটকানো যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন যে আপনি যেটা বলছেন যে বিশেষ করে যারা রিটায়ার্ড পার্সন তারাই কিন্তু এটার মানে প্রলোভনে প্রলোভিত হয়েই এই জায়গায় আসছে। আর একটা ব্যাপার খালি মানে আমি খালি সিনিয়র সিটিজেনদের বলবো না, এখনকার দিনে ছেলে মেয়েরা তারাও তো প্রলোভনে প্রলোভিত হয়ে এই জায়গায় পৌঁছচ্ছে। একটা মোবাইল, একটা সিম থাকা মানে একদম তারা একদম অত্যন্ত মানে যেভাবে তারা মোবাইলটাকে ইউজ করছে, এবং তাতে কিন্তু তারা বারবার নানা রকম, খালি মহিলারাই নয় পুরুষরাও কিন্তু প্রলোভিত হয়ে, যেটা আপনি একটু আগেই বললেন হানি ট্র্যাপ, তাতে মানে সেই জায়গায় গিয়ে এমন একটা পরিস্থিতির শিকার হতে হচ্ছে, সেটা কিন্তু মানে কাম্য নয়। সেই জায়গা থেকে বেরোতে গেলে কি কি দরকার এই মুহূর্তে? দেখুন, প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। কারণ যতক্ষণ না পর্যন্ত একটি মানুষ জানতে পারছেন যে তার কী কী করা প্রয়োজনীয়, ততক্ষণ পর্যন্ত এগুলোকে আটকানো সম্ভব নয়। প্রথমত হচ্ছে আর্থিক লেনদেনের যে প্রলোভন দেখিয়ে যেগুলো ফ্রড করা হয়, তার মধ্যে একটা অন্যতম বড় জিনিস হচ্ছে শেয়ার ইনভেস্টমেন্ট। শেয়ারে ইনভেস্ট করা হচ্ছে, যে ডিম্যাট দিয়ে করা হচ্ছে সেটা আদৌ সেবি বা ওই ধরনের সংস্থা, তাদের কাছে রেজিস্টার্ড নয়, বা সেই নন রেজিস্টার্ড নন এক্সিস্টেন্ট বিভিন্ন ডিম্যাট ফরম্যাটে তাদেরকে ইনভেস্টমেন্ট করানো হচ্ছে, এবং সেই ইনভেস্টমেন্টগুলোকে একটা সময় পর্যন্ত দেখানো হচ্ছে যে তাদের একটা পোর্ট্রে করা হচ্ছে যে তাদের ইনভেস্টমেন্ট বাড়ছে, কিছু দেখা যাচ্ছে, তারা একটা ট্যাঞ্জিবল, একটা ভার্চুয়াল, ট্যাঞ্জিবল পাচ্ছেন না কিন্তু একটা ভার্চুয়াল একটা নোশন পাচ্ছেন যে তাদের ইনভেস্টমেন্ট বাড়ছে, সেটা বড় হচ্ছে, অনেক টাকা হচ্ছে। কিন্তু এবং তারপরে যখন তারা সেটাকে রিক্লেম করছেন তখন দেখা যাচ্ছে সেটা পুরোপুরি ভুয়ো। এইটা একটা ফ্রডের একটা জায়গা। এইখানে আবার চলে আসি সেই প্রলোভন। আমার টাকা আমি চিরাচরিত পদ্ধতিতে একটানা মানে প্রচুর বড় একটা লাভ্যাংশ পাবো, সেটা চিরাচরিত পদ্ধতিতে হয় না। কারণ প্র্যাকটিক্যালি যে কোনো অর্থনৈতিক বাজার তার একটা সূত্র থাকে, সেই সূত্রের ভিত্তিতে সে অর্থনৈতিক বাজার চলে। অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গাইডলাইন্স, রিজার্ভ ব্যাংকের যা যা নিয়ম আছে, অ্যান্ড সেবি বা ডিফারেন্ট আদার যারা অর্গানাইজিং অথরিটিস আছে, তাদের যে নিজস্ব পদ্ধতি আছে সেই অনুযায়ী চলে। কিন্তু যেখানেই আপনাকে অতিরিক্ত লভ্যাংশের কথা বলা হয়, সেটা কিন্তু প্রকারান্তরে একটা পুঞ্জি স্কিমেরই একটা প্রকারান্তর আর কি। এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না, অনেক মানুষই বুঝতে পারে না, সেই প্রলোভনে পা দেন, এবং সেই প্রলোভনে পা দেওয়ার পরে যেটা সব থেকে বড় জিনিস হয় সেটা হচ্ছে আমরা টাকা ট্রান্সফার করি, এবং সেই টাকাগুলোকে মাল্টিপল লেয়ারে টাকাগুলোকে সাইফন হয়। এই মাল্টিপল লেয়ারে টাকাগুলোকে সাইফন হওয়ার পর অনেক ক্ষেত্রেই সেগুলোকে ট্রেস করার পরেও সেগুলো এমনভাবে সেগুলো লন্ডার্ড হয়, এমনভাবে বিভিন্ন জায়গায় চলে যায় টাকাগুলো, সেগুলোকে আর ফেরত আনা সম্ভব হয় না। এছাড়া রয়েছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিশেষ করে মহিলা সংক্রান্ত টোপ দেখিয়ে, এবং কিছু জায়গায় এমন কিছু কলসের মাধ্যমে তাদেরকে তারপরে ব্ল্যাকমেল করা, যে সাইটগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত, সেই সাইটগুলোকে অ্যাভয়েড না করে আমরা সেই সাইটগুলো, তার মধ্যে ডেটিং সাইটস আছে, তার মধ্যে বেশ কিছু আনভেরিফাইড সাইটস যেগুলো থাকে, আনভেরিফাইড যে তথ্য ভাণ্ডার, তার মধ্যে আমাদের অ্যাক্সেস করলেই এই বিপদগুলো সর্বক্ষেত্রেই থাকতে পারে। আপনি একটা ভেরিফাইড সোশ্যাল মিডিয়া, যেটা আপনি ধরতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেকোনো সোশ্যাল মিডিয়া যেটা ভেরিফাইড, যেখানে আপনার একটা আইনগত স্যাংশন আছে, এবং যাদেরকে কোনো কিছু ঘটলে যারা একটা রেগুলেটরি বডি আছে তাদের জন্য, সেই রেগুলেটরি বডিটা যেটা ইউনিভার্সালি অ্যাকনলেজড, সেরম কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া, সেরম কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ছাড়া আমরা অন্য কোনো জায়গায় যখনই কোনো রকম কোনো ইন্টারাকশনসের মধ্যে যাই, সেখানেই আমাদের একটা মানে আমাদের ভালনারেবিলিটি বেড়ে যায়। কিন্তু এখানে আরেকটা জায়গা হচ্ছে, আমরা সাধারণত জানি ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর অন্যান্য, কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে টেলিগ্রাম, এই অ্যাপটাই কিন্তু এখন সবচেয়ে বেশি ফ্রড হচ্ছে। এটার কারণটা কি? দেখুন, টেলিগ্রাম যে কোনো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড
কমিউনিকেশন মিডিয়াম, সেখানে এনক্রিপশনটাকে ডিক্রিপ্ট করে কিন্তু ফ্রডটা কম হয়। কারণ যারা এনক্রিপ্টেড ভার্সান এগুলো ইউজ করেন, যে কোম্পানিগুলো, মানে টেলিগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, তাদের এনক্রিপশন কিন্তু ততখানি জোরালো হয় বলেই আমরা ধরে নিতে পারি। কিন্তু এই যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেটা ইউজেজ হচ্ছে, সেই ইউজেজটা কিন্তু সবসময় যে কোম্পানির গাইডলাইন মেনেই হচ্ছে সেরকম নয়। যেহেতু এগুলোকে অ্যাক্সেস করা ইনভেস্টিগেটিং এজেন্সির ক্ষেত্রেও এর কন্টেন্টসটাকে অ্যাক্সেস করা একটু কঠিন, সেই জন্য এই মিডিয়ামগুলোকে যারা ফ্রডস্টার আছেন, তারা এই যারা জালিয়াতি করেন, তারা এই তাদের নিজস্ব কমিউনিকেশনসগুলো এই মিডিয়ামগুলোর মধ্যে দিয়ে তারা কমিউনিকেট করেন। এখানে কিন্তু সেটাকে ডিক্রিপ্ট করে খুব বেশি মানে ফ্রড হচ্ছে সেরকম নয়। কিন্তু কমিউনিকেশন মিডিয়ামটা যেহেতু ডিক্রিপ্ট করা যাচ্ছে না, সেই জন্যই এগুলোকে কমিউনিকেশন মিডিয়াম হিসাবে যারা জালিয়াতি করেন তারা এটাকে ইউজ করছেন, তাদের তথ্য মানে তাদের কথোপকথন, তাদের তথ্য বিনিময়, সেটা যাতে বেশি করে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে না আসতে পারে, এটাই তাদের মূল মোটো থাকে। তাহলে একটা মূল কথা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে অনেক বেশি সচেতনতা প্রয়োজন। কিন্তু এই সচেতনতা প্রয়োজনের জন্যে এটা কি উচিত নয় সরকারের তরফ থেকে সিলেবাসে এটা অন্তর্ভুক্ত করা? দেখুন, অ্যাওয়ারনেস তো, এটা আমার ব্যক্তিগত মত, অ্যাওয়ারনেস সবসময় একটা সরকারি উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। কারণ সরকার যতখানি মানুষের কাছে পৌঁছাতে পারে, অন্য কোনো ব্যক্তিগত সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে সেই পৌঁছানোটা সম্ভব নয়। কারণ সরকারের সবসময় সরকারের মেকানিজম, তার যে গভর্নমেন্টের যে ইনস্ট্রুমেন্ট, তাদের যে সংস্থার যে বিভিন্ন রিচ, সেটা কিন্তু সমাজের অনেক ডিপে থাকে, যেটা ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। সুতরাং এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যতখানি ব্যক্তি নির্ভর বা ব্যক্তি সমষ্টি নির্ভর হবে, তার থেকে বেশি সরকারি পদ্ধতিতে হলে আমার মনে হয় সেটা অবশ্যই, সেটার গুরুত্ব বেশি থাকবে, মানুষের কাছে বেশি পৌঁছাবে এবং মানুষ সেটা সম্বন্ধে আরও বেশি সচেতন হবে।